ওই সময় ওই খনন কার্য চালানোর সময় দেখা গেছে ইতিহাসবিদ নিশীথ রঞ্জন রায় এসে বলতে পারি প্রায় 850 বছর আগে এখানে এই মন্দির 8টা গ্রামের মানুষ ধর্মীয়ভাবে যুক্ত, জলেশ্বর, চণ্ডীগড়, বাগনা, এখানকার যারা সেবা পুজো পরিচালনার দায়িত্ব ছিল সন্ন্যাসী 8 গ্রামের, তারা ঠাকুরের বিগ্রহকে জলের নিচে লুকিয়ে রাখত। মন্দিরের পাশে দেখা গেছে একটি বড় বেশ অশ্বত্থ গাছ আছে, তার মধ্যে অনেকে কিছু ঢিল বেঁধে রেখেছে। এই গাছটার কি মাহাত্ম্য? দাগ থাকবে না এমন দুটো সরা লাল সুতোতে বেঁধে ওখানে প্রদান করেন, এবং সেই প্রদান করলে এবার পরের দিন সন্ন্যাসীরা ওটা উঠিয়ে নিয়ে আসেন। গাইঘাটার শচীন বিশ্বাস বলে ওনার একটা সন্তান, বিকলাঙ্গ সন্তানের জন্ম হয়। ওনার 3 ছেলে, তার ছোট ছেলেটা বিকলাঙ্গ জন্মায়। বাগান আছে, তার এক ধারে দেখলাম একটি হর পার্বতী মন্দির আপনারা ওখানে বানিয়েছেন। নমস্কার, বাস ভাইবে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রতন। আজকে আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার গাইঘাটা জলেশ্বর মন্দিরে। এই জলেশ্বর মন্দিরের সম্পূর্ণ কথা আজকে আমরা জানবো এখানকার প্রাক্তন সেক্রেটারি শ্রী সহদেব চক্রবর্তী মহাশয়ের মুখ থেকে। সহদেববাবু, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার। নমস্কার। আপনাদের এই উত্তর 24 পরগনার জলেশ্বর মন্দির আজ 800 বছরের একটি পুরনো মন্দির আর কি। তো এইটা একটা পৌরাণিক কিছু ঘটনা আছে, সেই ঘটনাটা আপনি যদি সর্বপ্রথম আমাদের বলেন। প্রাচীনকালে এই মন্দির প্রতিষ্ঠা পেয়েছিল, আমরা যতদূর খোঁজ খবর নিয়ে জেনেছি, প্রাচীনকালে রাজা কাশীনাথ রায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন জলেশ্বরের বুকে, এবং কাশীনাথ রায় মন্দির প্রতিষ্ঠা করেছিলেন অষ্টাদশ শতাব্দীতে। কারণ এর আগে যারা বাংলাদেশের রাজা ছিলেন তাদের মধ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন বা অন্যান্য ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু এই অষ্টাদশ শতাব্দীতে শৈব ধর্মাবলম্বী রাজারা রাজত্ব শুরু করেন। সেই সময়কালে জলেশ্বর মন্দিরে সেবা পুজোর সূচনা হয়েছিল। সেই নিরিখে আমাদের মোটামুটি আমরা বলতে পারি প্রায় 850 বছর আগে এখানে এই মন্দিরে সেবা পুজোর প্রচলন ঘটেছিল। এবং এই মন্দিরে যে প্রতিষ্ঠা পেয়েছিল, যেটা আমরা একটা সময় দেখেছি, ইতিহাসবিদ নিশীথ রঞ্জন রায় তিনি এই এলাকায় এক সময় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে এসেছিলেন। বিশেষ করে জলেশ্বর শিব মন্দিরের অনুকরণে উচ্চতা অনুযায়ী একটা ঢিবি ছিল পার্শ্ববর্তী শিমুলিয়া গ্রামে, যেটাকে বলা হতো সে সময়ে এলাকার মানুষ মঙ্গল পোতা বলে অভিহিত করত। 1987 সাল নাগাদ ওই এলাকার গ্রাম পঞ্চায়েত সেই ঢিবিটাকে অ্যাবলিস্ট করে খেলার মাঠ করে ফেলে। ওই সময় ওই খনন কার্য চালানোর সময় দেখা গেছে ইতিহাসবিদ নিশীথ রঞ্জন রায় এসে উনি বলে গেছেন যে এই ঢিবিগুলো হলো বৌদ্ধ আমলের বৌদ্ধ বিহার। আচ্ছা। এবং প্রকৃতির নিয়মে এর ধ্বংসাবশেষগুলো কোনোটা আজকে শিব মন্দিরের শিবপোতা বলা হয়, কোনোটা মঙ্গলপোতা হিসাবে ছিল, আর কোনোটা ভোগপোতা হিসাবে অভিহিত করা হয়। এই সুউচ্চ 3টে ঢিবি এটা বৌদ্ধ আমলের বৌদ্ধ বিহারের ধ্বংসস্তূপ। এবং এখানে খনন কার্য চালিয়ে দেখা গেছে এই জলেশ্বর মৌজায় এখনো পর্যন্ত পুকুর কাটলে প্রাচীন যে একটা নগরী ছিল তার পাঁচিল পাওয়া যায়, বিভিন্ন বড় বড় পাঁচিল পাওয়া যায়, গাঁথনি। তার থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা বৌদ্ধ নগর ছিল। সেই নগরের মধ্যে যে বৌদ্ধ বিহার, সেই বৌদ্ধ বিহারের ধ্বংসস্তূপগুলোই উচ্চতা বহন করে চলেছে। এর বাইরে অন্য কিছু না। এই হলো উঁচু ঢিবির কারণ। এই ঢিবির উপরে যখন শিব পুজোর প্রচলন শুরু করেন, আমরা বয়োজ্যেষ্ঠদের কাছ থেকেও জেনেছি, বা আমি নিজেও, আমরা যখন
ক্লাস 4-5-এ পড়েছি তখন আমরা দেখেছি যে এই মন্দিরের চিত্র ছিল মাটি দিয়ে গাঁথনি করা ইটের দেওয়াল, আর উপরে খড়, তালপাতা ইত্যাদি দিয়ে ছাউনি হলো এখানকার এই মন্দির। পরবর্তীকালে জলেশ্বর শিব মন্দির একজন ভক্ত, মল্লিকপুরে বাড়ি, তিনি সর্বপ্রথম এখানে একটা স্থায়ী কাঠামোযুক্ত মন্দির তৈরি করে এবং পরবর্তীকালে যখন সেই মন্দিরও প্রায় ভগ্নপ্রায় হয়ে পড়ে, 2003 সাল 2003 সাল বাংলা 1410 এই সময়কালে এলাকার মানুষ, কারণ এখানে একটা প্রথা আছে যেটা হলো এই শিব মন্দিরের সঙ্গে যুক্ত 8টা গ্রামের মানুষ ধর্মীয়ভাবে যুক্ত: জলেশ্বর, চণ্ডীগড়, বাগনা, নারিকেলা, শিমুলিয়া, গোপালপুর এবং আমকোলা, কেমিয়া, এই 8টা গ্রাম মিলে এই মন্দিরের ঐতিহ্য। এই 8টা গ্রামের ভক্তরাই এখানকার সেবা পুজো পরিচালনার কাজে যুক্ত থাকেন। গোবরডাঙ্গা জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এখানে অনেকেই বিভিন্ন সময় বলার চেষ্টা করেছেন যে গোবরডাঙ্গা জমিদাররা তো মুখার্জি ছিলেন, কিন্তু বন্দ্যোপাধ্যায় কেন? কিন্তু আমরা কাগজপত্রে দেখেছি এই মন্দিরের যে সমস্ত সম্পদ, জমি, এগুলো গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। আমরা যেটা জানি, রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন গোবরডাঙ্গা জমিদার বাড়ির জামাতা। সম্ভবত মেজ তরফে কোনো পুত্র সন্তান ছিল না, তাই উত্তরাধিকার সূত্রে জামাতাই জমিদারি কার্য পরিচালনা করতেন। সেই সূত্রে রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যেটা আমাদের পুরনো কাগজপত্র আমরা পেয়েছি, উনি এই মন্দিরের সেবা পুজোর জন্য প্রায় 60 বিঘা মতো সম্পত্তি দান করে গিয়েছিলেন ওনার সময়কালে। আমরা সেটা কাগজপত্র তুলেও আমরা পেয়েছি। ওনার দেওয়া সেই সম্পত্তির উপর এই কাজ সে সময়ে যারা ছিলেন তারা শুরু করেছিলেন, উনি উন্নয়নের জন্য দিয়েছিলেন। কিন্তু জমিদারের সেরস্তায় সেই সময় যিনি কাজ করতেন, তিনি কৌশলে এর বেশিরভাগই নিজেদের সেবায়েত হিসাবে অভিহিত করে দখল করে নেওয়ার চেষ্টা করেন এবং বেশিরভাগ সম্পত্তি তাদের নামে রেকর্ডও হয়ে যায়। আজ থেকে 800 বছর আগেই? না না না, এটা হলো যখন এই মাঠ টর্চা শুরু হয়, আজ থেকে হয়তো 40-45 বছর আগে এরকম একটা ঘটনা, যে রেকর্ড করে যখন আচ্ছা আচ্ছা জমিদারি আমল শেষে, তখন এটা নিজেরা কিছু রায়তি করে নেয়, কিছু সেবায়েত হিসাবে চিহ্নিত করে। কিন্তু মূল মন্দির যেটা হলো প্রতিষ্ঠা পেয়েছে যেখানে মন্দিরটা, সেই মন্দিরটা কিন্তু এখনো পর্যন্ত রেকর্ডেড শিব মন্দির, সর্বসাধারণের সেবা পুজোর জন্য ব্যবহার্য হিসাবে উল্লেখ আছে এবং এটা 1 খতিয়ানভুক্ত এবং এর মালিকানা হলো উত্তর 24 পরগনা জেলা কালেক্টরেট, সেই হিসাবে চিহ্নিত আছে। এবং এটাকেই ভিত্তি ধরে এর উন্নয়ন কার্য শুরু হয় 2003 সালে। জলেশ্বর শিব মন্দির ও পর্যটন উন্নয়ন কমিটি গঠন করে অষ্টগ্রামবাসী সোসাইটি একটা কমিটি গঠন করে এর সেবা পুজো চালানোর টোটাল দায়িত্ব এবং ডেভেলপমেন্টের দায়িত্ব গ্রহণ করে এবং সেই অনুযায়ী এখানকার উন্নয়ন চলছে। এটা গেল উন্নয়নের পার্টটা যেটা আছে। আর এখানকার ধর্মীয় বিষয়টা হলো সেই সুদূর প্রাচীন কাল থেকেই এখানে যে ঠাকুরের যে প্রধান বিগ্রহ, সেই বিগ্রহ থাকে কিন্তু সারা বছর জলের তলায়, অর্থাৎ শিবপুকুর যেটা আছে মন্দিরের সামনে, শিবপুকুরের জলের তলায়। এর ইতিহাসটা হলো এরকম যে সময় বাংলায় মুর্শিদ কুলি খাঁ রাজত্ব শুরু করেন, মুর্শিদ কুলি খাঁ ছিলেন হিন্দু সন্তান, কিন্তু উনি ইসলাম ধর্ম গ্রহণ করে উনি বাংলার নবাব হন। নবাব হয়ে যখন সারা বাংলাব্যাপী হিন্দু মন্দিরগুলোর উপরে অত্যাচার নেমে এসেছিল, তখন এই মন্দিরের উপরে অত্যাচার নেমে আসবে, বিগ্রহ ক্ষতিগ্রস্ত হবে,
সেই আশঙ্কায় এখানকার যারা সেবা পুজো পরিচালনার দায়িত্ব ছিল সন্ন্যাসী 8 গ্রামের, তারা ঠাকুরের বিগ্রহকে জলের নিচে লুকিয়ে রাখত। আর চৈত্র মাসে উৎসবের সময় এই বিগ্রহকে উত্তোলন করা হতো। সেই থেকে মুর্শিদকুলিকার আমল থেকে এখানকার এই শিব অর্থাৎ আরাধ্য দেবতা এই পুকুরের মধ্যে নিমজ্জিত থাকেন এবং এই উৎসবের সময় চৈত্র মাসে তোলা হয়। আর এই যেহেতু এখানকার এলাকার আরাধ্য দেবতা জলের নিচে থাকেন, তাই এলাকার নাম, এই মৌজার নাম জলেশ্বর, গ্রামের মৌজার নামও জলেশ্বর। এবং এক সময়ে বর্তমান সময়ে যেটা জলেশ্বর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং জলেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, দুটো মিলে ছিল জলেশ্বর ইউনিয়ন বোর্ড। টোটালটাই এই জলেশ্বর নামকরণটাই হলো এখানকার এই আরাধ্য দেবতার নাম অনুসারে। জলে ঈশ্বর, তাই জলেশ্বর, এবং এলাকার নামও জলেশ্বর। সেই ইতিহাস থেকেই জলেশ্বর হিসাবে খ্যাত। এবং এখানকার যখন ঠাকুরকে তোলা হয় চৈত্র মাসের শেষে, একটা নির্দিষ্ট দিন করে, যে চৈত্র মাসের 3য় সোমবার বিগ্রহকে এই শিবপুকুর থেকে সন্ন্যাসীরা উত্তোলন করেন। সন্ন্যাসীরা 1 মাস ব্যাপী উপবাস থাকেন, বিশেষ করে 3 জন সন্ন্যাসী, মূল সন্ন্যাসী, দোয়ারপাটের সন্ন্যাসী থেকে যে সন্ন্যাসীরা বিগ্রহটা ওঠান, সেটা মানে কি করে, মানে একজন সন্ন্যাসী ওঠান না 10 জন? সেখানে আমি যাচ্ছি। আচ্ছা, এখানে প্রধানত 3 জন সন্ন্যাসী দায়িত্বে থাকেন। মূল সন্ন্যাসী, দোয়ারপাটের সন্ন্যাসী আর শেষ পাটের সন্ন্যাসী বলে এদের নামকরণ। এরা 3 জন 1 মাস ধরে উপবাস থাকেন, ওই হব্বিষান্ন করে সারাদিনান্তে হব্বিষান্ন করেন। এবং এই নির্দিষ্ট দিন যখন চৈত্রের 3য় সোমবারে যখন ঠাকুরকে বিগ্রহকে তোলা হবে, তার আগের দিন অধিক রাত্রে আমন্ত্রণ জানানো হয়। শিবপুকুর পাড়ে গিয়ে সন্ন্যাসীরা পান সুপারি টাকা দিয়ে ঠাকুরকে আমন্ত্রণ জানিয়ে আসেন ঢাকের বাজনা সহকারে। এবং পরের দিন ঠিক বেলা 12টায়, অর্থাৎ 3য় সোমবার ঠিক বেলা 12টায় এই 3 জন সন্ন্যাসীর নেতৃত্বে আরও কয়েকজন সন্ন্যাসীকে সঙ্গে করে নিয়ে এরা শিবপুকুরের জলে নামেন এবং ঠাকুরকে নির্দিষ্ট জায়গার থেকে এরা উত্তোলন করেন। করার পরে এরা ঠাকুরকে তোলার পরে আমাদের প্রতীক্ষা মন্দির আছে ঠিক শিব মন্দিরের দক্ষিণ দিকে। প্রতীক্ষা মন্দিরে সেখানে বিশেষ পূজা অর্চনা, অভিষেক হয় সেখানে ঠাকুরের। প্রথমে শিবপুকুর পাড়ে অভিষেক হয়, শিবপুকুর পাড়ে পুজো হয়। পুজো হওয়ার পর সেখান থেকে নিয়ে আমাদের প্রতীক্ষা মন্দিরে নেওয়া হয়। প্রতীক্ষা মন্দিরে নিয়ে সেখানে বিশেষ পূজা অর্চনা শেষ হলে সেই দিনই বৈকাল 4টায় সন্ন্যাসীরা মাথায় করে নিয়ে পদব্রজে হালিশহর গঙ্গায় পুণ্য স্নানের উদ্দেশ্যে ঠাকুরকে নিয়ে রওনা দেন। এবং জলেশ্বর মন্দির থেকে হালিশহর গঙ্গায় রামপ্রসাদের ঘাট পর্যন্ত যেতে অসংখ্য মানুষ যারা আছে ঠাকুরের দর্শনার্থী পুণ্যার্থী, তারা আহ্বান করে নিজেদের বাড়িতেও পূজা দেন। আবার ফিরে আসার সময় অসংখ্য পুণ্যার্থী তারা নিজেদের বাড়িতেও পূজা অর্চনা করেন। ডাবের জল ইত্যাদি দিয়ে স্নান পুজোর ব্যবস্থা করা হয়। এবং এভাবে স্নান পুজোর শেষে অবশেষে নীলরাত্রের আগের দিন এই মন্দিরের ঘাট সন্ন্যাস ব্রত পালন করা হয়। 3টে নাগাদ দুপুরের পর এই সন্ন্যাসীদের ঘাট সন্ন্যাসের স্নান হয়। এদিন অন্তত এই শিবপুকুরে প্রায় 8 থেকে 10,000 সন্ন্যাসী তারাই পুণ্য স্নানে অংশগ্রহণ করেন। এবং অংশগ্রহণ করে এখানকার নিয়ম হলো, এদিন এই স্নানের পর সন্ন্যাসীরা একে অপর কাছে গামছা বদল করে তারা এই ব্রতের একটা নিয়ম পালন করেন। এবং এখান থেকে স্নান করে ওঠার পর তারা প্রতীক্ষা মন্দিরে আবার সেখানে বিশেষ পুজো অর্চনা হয়, সেখানে তারা সকলে মিলে ঠাকুরের আরাধনায় ব্রতী হন। পূজা শেষে ঠাকুরের পূজার বিশেষ বেলপাতা এটা গ্রহণ করে প্রত্যেক সন্ন্যাসী। আর জলেশ্বর মন্দিরের নিয়ম হলো, এই সন্ন্যাস ব্রত পালন করে এই বেলপাতা সংগ্রহ করে এই বেলপাতা নিয়ে নির্দিষ্ট একজন ব্যক্তিকে আগের থেকে নির্ধারণ করে রাখতে হয় যে একে আমি গুরু পিতা বা গুরু মাতা হিসাবে মানব, তার হাতে অর্পণ করে সেদিনের উপবাস ভঙ্গ করে ফল আহারাদি সন্ন্যাসীরা করেন। এবং এর মধ্য দিয়ে কি
জলেশ্বর শিব মন্দিরের এই যে প্রথার মধ্য দিয়ে ভিন্ন দুটি পরিবারের মধ্যে কিন্তু একটা মেলবন্ধনের একটা রীতি সেই পূর্বপুরুষ থেকেই গেছে, এবং মানে আন্তরিকতা বৃদ্ধি পাওয়া বা একটা পরিবারের সঙ্গে নতুনভাবে একটা সম্পর্ক গড়ে ওঠার জায়গা কিন্তু জলেশ্বর শিব ঠাকুরকে কেন্দ্র করে আমাদের এখানে এটা প্রচলিত আছে। এবং এদিন এখানে স্নান পুজো শেষে এই ঠাকুরকে নিয়ে সন্ন্যাসীরা উপস্থিত হন, যথারীতি বিভিন্ন গ্রাম পরিক্রমা করে গাইঘাটাতে একটা জায়গা আছে যেখানে সন্ন্যাসীদের বিশেষ স্নান হয়। আবার ওখানে সন্ন্যাসীদের ওই বটিঝাপ পর্ব, রাত্রেবেলা বটিঝাপ অনুষ্ঠিত হয় গাইঘাটাতে। ওখানে বর্তমান সময়ে একটা মন্দিরও করা হয়েছে, সেখানে এই ঠাকুরকে নিয়ে একটা বটিঝাপ অনুষ্ঠিত হয়। এখান থেকে ঠাকুরকে নিয়ে ফিরে আসার পর সন্ন্যাসীরা অধিক রাত্রে ভোগপোতায় গিয়ে, আর এই ঠাকুরের যারা সহচর, এটা প্রবাদ আছে, ঠাকুর যখন শিব মন্দিরে এসেছিলেন তখন তার সহচরদের ভোগপোতায় রেখে এসেছিলেন, নন্দী ভিঙ্গি যারা ভূত প্রেত আছে তাদেরকে, এবং তাদেরকে বিশেষ ভোগ প্রদানের জন্য নীলরাত্রে ব্যবস্থা করা হয়। তার আগের দিন অর্থাৎ ঘাট সন্ন্যাসী অধিক রাত্রে তাদেরকে আবার আমন্ত্রণ জানাতে যান সন্ন্যাসীরা। আমন্ত্রণ জানানোর পর এই দিনের কাজ শেষ হয়ে যায় সন্ন্যাসীদের। পরের দিন নীল পূজার দিন বিভিন্ন গ্রাম পরিক্রমা করে রাত্রেবেলা ঠাকুরকে নিয়ে আবার মন্দিরে ফিরে আসে। রাত্রে নীল পূজার বিশেষ পূজা অর্চনা হয়। এখানে বিভিন্ন জায়গায় কোথাও গাম্ভীরের স্নান হয়, গাজনের স্নান হয়, কুমিরের পিঠে স্নান হয়। এ সমস্ত হওয়ার পর অধিক রাত্রে ভোগপোতায় ঠাকুরের সহচরদের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়। তারপর শিব ঠাকুরকে রাজকীয়ভাবে শিব মন্দিরে পূজা অর্চনা হয়। শিব মন্দিরে পূজা অর্চনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোড়জোড় শুরু হয় তার ভক্তদের উদ্দেশ্যে পুজোদান প্রসাদ নিবেদনের জন্য ভোগপোতার উদ্দেশ্যে রওনা দেন। এদিন শিব ঠাকুরের ভক্তদের প্রসাদের জন্য বিশেষ ভোগ তৈরি করা হয়। সেটা হলো শ্মশানের পোড়া কাঠ সংগ্রহ করে সেই পোড়া কাঠ দিয়ে ভোগ রান্না হয়, চড়ু ভোগ রান্না করা হয়, সঙ্গে দেওয়া হয় শোল মাছ এবং চ্যাং মাছ পুড়িয়ে এই ভূত প্রেতের উদ্দেশ্যে অধিক রাত্রে ভোগ নিবেদন করা হয়। এই ভোগ নিবেদনের মধ্য দিয়ে নীল পুজো রাত্র শেষ হয়। পরের দিন চড়ক পূজা, চৈত্র সংক্রান্তির দিন 12টার সময় সন্ন্যাসীরা আবার সমবেত হয়ে তারা পুণ্যস্নানে অংশগ্রহণ করেন। পুণ্যস্নান শেষে তারা নির্দিষ্ট গাজন গাছ, অর্থাৎ ভাড়া বাঁধা থাকে, বাঁশ দিয়ে ভাড়া বাঁধা থাকে জিওল গাছের উপরে, সেখানে 20 ফুট উচ্চতা থেকে তারা সন্ন্যাসীরা একে একে বটি ঝাঁপে অংশগ্রহণ করে। পাটের দড়ি দিয়ে তৈরি জালের উপর লোহার ফলকের বটি পাতা থাকে নিচে জালের উপরে, তার উপরে সন্ন্যাসীরা এক এক করে ঝাঁপ দিয়ে তাদের একাগ্রতার পরীক্ষা দেন ঠাকুরের কাছে। বটি ঝাঁপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই দিনকার পর্ব শেষ হয় এবং পরের দিন পয়লা বৈশাখের দিন সন্ন্যাসীরা তারা বিকালে এসে তেল হলুদ গ্রহণ করেন। তেল হলুদ গ্রহণ করে তাদের ব্রত সমাপ্ত করেন এবং পুণ্য স্নান করেন। পুণ্য স্নানের পর এদিন বিশেষ চড়ুভোগ রান্না করা হয়, যেটা সন্ন্যাসীরা শিব ঠাকুরের বিগ্রহকে রেখে আসার পর সকল সন্ন্যাসীরা মিলে ঠাকুরের 1 বৎসরের জন্য তার যে খাবার অর্থাৎ প্রসাদ সেটা শিবপুকুরে নিবেদন করেন। এই বিশেষ চড়ুভোগ যেটা রান্না করা হয় ঠাকুরের নিবেদনের জন্য, এই চড়ুভোগ পাকুড় পাতা বা অশ্বত্থ পাতায় মুড়ে সন্ন্যাসীরা শিবপুকুরে জলে দিয়ে আসেন এবং এদিন সন্ধ্যার অন্ধকারে সন্ন্যাসীরা নির্দিষ্ট নিয়মে রাজকীয়ভাবে আবার শিবপুকুরে
রেখে আসেন নির্দিষ্ট জায়গায়। এর মধ্য দিয়ে ধর্মীয় যে ব্রত চৈত্র মাসে সেটা সমাপ্ত হলেও এই মেলা প্রায় 15 দিন ধরে চৈত্র সংক্রান্তি উপলক্ষকে কেন্দ্র করে চৈত্র মাসের আগ এবং পর দিয়ে প্রায় 15 দিন ব্যাপী এই মেলা বসে। মেলায় প্রতিদিন প্রায় লক্ষ মানুষের সমাগম ঘটে। অসংখ্য দোকান, নাগরদোলা ইত্যাদি তারা আসেন, তারা পসরা নিয়ে, এবং দূর দূরান্ত থেকে মানুষ আসেন। সুদূর বাংলাদেশ, ত্রিপুরা রাজ্য, উড়িষ্যা, বিহার, নেপাল, বিভিন্ন জায়গার থেকে মানুষ এখানে ছুটে আসেন। আর উত্তর 24 পরগনার সংলগ্ন বাকি অন্যান্য জেলা, এমনকি উত্তরবঙ্গ থেকেও মানুষ আমাদের এই জলেশ্বর মেলায় এসে উপস্থিত হন। একটা পৌরাণিক কথা বা কাহিনী শোনা যায় যে একসময় নাকি এই বিগ্রহ নাকি মানে নিজে থেকেই ভেসে উঠতো, সেটা কতটা সত্যি? এটা আমাদের মন্দিরের ইতিহাসে এমনটা নেই, ভেসে উঠতে এমনটা নেই, তুলে আনতে হয়। মন্দিরের পাশে দেখা গেছে একটি বড় বেশ অশ্বত্থ গাছ আছে, তার মধ্যে অনেকে কিছু ঢিল ঢিল বেঁধে রেখেছে। এই গাছটার কি মাহাত্ম্য? এই গাছের কোনো আলাদা মাহাত্ম্য নেই, এটা মানুষের আবেগ এবং মনের শান্তি। এটা প্রাচীন কাল থেকে এই মন্দির, বহু গাছপালা তৈরি হয়েছে আশেপাশে, সেটাকে উদ্দেশ্য করে অনেকেই মনে করেন এখানে এটা বাঁধলে আমার উপকার হবে, অনেকে উপকার পান তাদের মনের বিশ্বাসে। এবং এখানে মন্দিরের যে নির্দিষ্ট একটা বিষয় আছে যেটা বলি, সেটা হলো যখন ভোগ পোতায় ওই নীলরাত্রে ভোগ দেওয়া হয়, সেখানে একটা নিয়ম আছে যে বিভিন্ন দুরারোগ্য রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বা যারা সন্তান লাভ করতে পারেনি তারা সন্তান পাওয়ার জন্য সরা প্রদান করেন। মানে এটা নিয়ম হলো দুটো নিষ্কালি সরা, অর্থাৎ কোনো দাগ থাকবে না এমন দুটো সরা লাল সুতো দিয়ে বেঁধে ওখানে প্রদান করেন। এবং সেই প্রদান করলে এবার পরের দিন সন্ন্যাসীরা ওটা উঠিয়ে নিয়ে আসেন। দেখা গেছে ওই সরার মধ্যে, দুটো বেঁধে রাখা সরার মধ্যে কখনো কিছু কিছু দ্রব্য তারা পায়, এবং সেটা ভক্তিভরে সেবন করার পরিপ্রেক্ষিতে বহু মানুষ উপকৃত হয়েছেন। এটা আমরা জেনেছি মানুষের কাছ থেকে, মানুষ যারা এসে বলে। এবং সর্বোপরি এখানকার ঠাকুর খুবই জাগ্রত, এবং প্রতিটা মানুষের যদি নিষ্ঠার সঙ্গে ঠাকুরের কাছে প্রার্থনা জানায়, ঠাকুর তার মনের আশা পূর্ণ করেন, কারোর আশা অপূর্ণ রাখেন না। এটা অনেক এর নিয়ে অনেক কাহিনীও আছে। যেটা একটা ঘটনা আমি একটা বলি, আমাদের এই পার্শ্ববর্তী গ্রাম গাইঘাটার শচীন বিশ্বাস বলে ভদ্রলোক, আমি যখন বলছি তিনি নেই, বা যার সম্পর্কে বলছি তিনিও নেই, মারা গেছেন, শচীন বিশ্বাসের স্ত্রী। ওনার একটা সন্তান, বিকলাঙ্গ সন্তানের জন্ম হয়। ওনার 3 ছেলে, তার ছোট ছেলেটা বিকলাঙ্গ জন্মায়। মানে জন্মানোর পর হাত এবং পায়ের কোনো আঙুল টাঙুল কিছু ছিল না। ওনার বিশ্বাস উনি অসৌজান্তে প্রতিদিন এই শিব ঠাকুরের এখান থেকে ফুল মাটি নিয়ে প্রতিদিন ওই জায়গাগুলোতে লাগানোর পরিপ্রেক্ষিতে প্রায় 1.5-2 মাস ধরে এই কাজ করার পর আস্তে 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 ডেভেলপ হয়ে সেই ছেলে আজ কিন্তু যথেষ্ট স্বাবলম্বী, সুস্থ। তার ছেলের নাম সাগর বিশ্বাস, এখনও সে যথারীতি একটা সাইবার ক্যাফে নিয়ে চালাচ্ছে, আমাদের পরিচিত। ওদের এই পরিবারটা এই যে উপকার পেয়েছে, ওর মা নিজে আমাকে টোটালি লিখিতভাবে আমাকে জানিয়ে গিয়েছিল, যার জন্য আমার এই ঘটনাটা একদম জানা। এবং ওনাদের আত্মবিশ্বাস যেটা সম্ভব হয়েছে, জলেশ্বরের শিব ছিল বলে, সেই জন্যই এটা সম্ভব হয়েছে। এরকম বহু মানুষের আমরা দেখেছি, বহু মানুষ বহু উপকার পেয়ে মন্দিরের বিভিন্ন সামগ্রী থেকে শুরু করে মন্দির উন্নয়নের জন্য অর্থ প্রদান করা, মন্দিরের জন্য বিভিন্ন সরঞ্জাম কিনে দেওয়া,
এ যারা উপকৃত হচ্ছে তারাই দিচ্ছে, তাই লক্ষ লক্ষ টাকা উপার্জনের পাশাপাশি আজকে সেই উপার্জন 1 কোটি টাকারও ঊর্ধ্বে হচ্ছে মন্দিরে। মানুষ এখান থেকে উপকার পাচ্ছেন, তার দৃঢ়তা নিয়ে সেই দৃঢ়তায় মানুষ এগিয়ে আসছে, যার জন্য আজকে লাখো মানুষের উপস্থিতি জলেশ্বর শিব মন্দিরে। আচ্ছা, আপনি বললেন মানুষের অনুদান যেগুলো দেয় সেই থেকেই আপনাদের মন্দিরের উন্নয়ন। হ্যাঁ, এখানে টোটালি সরকারিভাবে আপনারা কি কোনো দান পান? এখানে শুনুন, এখানে এই মন্দিরে আমরা যখন উন্নয়নটা শুরু করি 2003 সালে 7-8টা মামলা মাথায় নিয়ে আমরা শুরু করেছিলাম। আর টোটাল মন্দিরের যাবতীয় সম্পত্তির উপরে এখনও মোকদ্দমা চলছে, যার জন্য সরকারি অনুদান আমরা সেভাবে আদতে পাইনি। একটা সময় যখন গাইঘাটার বিধায়ক ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তো উনি এক সময় একটা অ্যাম্বুলেন্স দান করেছিলেন, মন্দির কমিটির হাতে তুলে দিয়েছিলেন, যেটা কিনা কোনো জমি লাগে না, যার জন্য। আর দান করেছিলেন এক সময় গোবিন্দ নস্কর যখন এমপি ছিল, আমাদের একটা যাত্রী নিবাস করার জন্য 5 লক্ষ টাকা একবার দান করেছিলেন। গোবিন্দ নস্করের পরে যিনি দান করেছিলেন তিনি হলো পুলিন বিহারী রায়। আমাদের যে মন্দিরের সামনেই যে মঞ্চটা দেখছেন আপনারা, যে দান মঞ্চ, এই দান মঞ্চর জন্য যে অর্থ, সেটা গাইঘাটার বিধায়ক তৎকালীন সময়ের পুলিন বিহারী রায় তার বিধায়ক তহবিল থেকে উনি দিয়েছিলেন। এছাড়া জলেশ্বর শিব মন্দিরে কোনো রকম সরকারিভাবে কোনো সাহায্য আমরা পাইনি। আমরা যেটাই এখানকার ডেভেলপমেন্ট করতে পেরেছি 21-22 বছর ধরে, সেটা সবই এখানকার ভক্তদের দেয়া দান এবং মন্দিরের প্রণামী এবং বিভিন্নভাবে যে সমস্ত দানগুলো এসছে সেটা একত্রিত করে ভিক্ষা সংগ্রহ করেই এই যাবতীয় উন্নয়ন সম্ভব হয়েছে। আচ্ছা, মন্দিরের গায়ে যেখানে মেন কুচিলাটা মন্দিরটা, কিছু পৌরাণিক চিত্র আপনারা খোদাই করে রেখেছেন বা এঁকে রেখেছেন, এটার কি কারণ? খুব একটা এরকম পৌরাণিক চিত্র অনেক মন্দিরে, শিব মন্দিরে দেখা যায় না। জলেশ্বর শিব মন্দির যখন আমরা সংস্কার করলাম এবং 2016 সালে উদ্বোধন করে গেলেন বেলুড় মঠের তৎকালীন একজন মহারাজ স্বতন্ত্রানন্দজি মহারাজ, উনি আমাদের এই মন্দির উদ্বোধন করে গিয়েছিলেন। কিন্তু তার আগে আমরা যখন মন্দির সংস্কার করেছিলাম, আমাদের মনে হয়েছিল যে মন্দির গাত্রে কিছু ধর্মীয় চিত্র থাকা প্রয়োজন, এবং সেই নিরিখে কৃষ্ণনগর থেকে আমরা শিল্পী এনে এই কারুকার্য করে আমরা মন্দির গাত্রে এইগুলো আমাদের রাখা আছে। এর জন্য আলাদা কোনো মাহাত্ম্য বা কোনো কিছু নেই, এটা সৌন্দর্যের জন্যই করা। মন্দির থেকে সিঁড়ি দিয়ে আমরা নামলাম, নেমে একটি বড় মাঠ, মানে বাগান আছে, তার এক ধারে দেখলাম একটি হর পার্বতী মন্দির আপনারা ওখানে বানিয়েছেন। এই মন্দির জলেশ্বর শিব মন্দিরের আগেই বলেছি জমিদারদের দেওয়া 60 বিঘা সম্পত্তির মধ্যে প্রায় 34 বিঘা মতো আমরা জলেশ্বর শিব মন্দির ও পর্যটন উন্নয়ন কমিটির নেতৃত্বে উদ্ধার করতে পেরেছিলাম। উদ্ধার করার পর আমরা ওই সময় মনে করেছিলাম যে জলেশ্বর শিব মন্দিরকে কেন্দ্র করে যারা মানুষ আসবে তাদের তিষ্ঠ ক্ষণকাল কিছু সময় ব্যয় করার জন্য জায়গা রাখতে হবে। আমরা দেখেছি দক্ষিণেশ্বর মন্দিরে যারা যান তার পাশেই মায়ের বাড়ি ইত্যাদি আছে, সেখানে সময় কাটান। যারা পুরীতে যান জগন্নাথ মন্দিরে, তারা নন্দনকানন ভ্রমণ করতে যান। ঠিক তেমনি আমাদের মনে হয়েছে জলেশ্বর শিব মন্দিরে আসলেও একটা জায়গার দরকার। তাই আমাদের মন্দিরের গায়ে যে বড় মাঠ, আমরা মনে করেছি চৈত্র মাসের গ্রীষ্মের দাবদাহে যখন মেলা বসে, একটু শান্তির নিবিড় তৈরি করার জন্য এটা শান্তি নিকেতনই ভাবে আমাদের আম গাছ লাগানো, যে আম গাছের তলায় মেলাটা বসবে এবং সুউচ্চ ভোগপোতা, এখন মানুষ আসছে সেটাকে দৃষ্টিনন্দনভাবে সাজানো, সেখানেও একটা মন্দির করে মানুষ যাতে শ্রদ্ধা জানাতে পারে তার জন্য হর পার্বতীর মন্দির নির্মাণ করা, এবং সর্বসাধারণের জন্য শুধুমাত্র ওখানে ঢোকানোর জন্য কিছু প্রবেশ মূল্য নেওয়া হয় শুধু মেনটেনেন্সের জন্য, আর তা না হলে ওখানে ঢোকাটা হলো সর্বসাধারণের জন্য।
এবং মানুষ শীতের মরশুমে আনন্দ করে যখন বিভিন্ন জায়গায় যায় তখন জলেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে এসেও বনভোজনে তারা অংশগ্রহণ করে, সময় কাটায়, মন্দিরেও আসে। মন্দিরের উদ্যান আছে, তীর্থবিতান উদ্যান, সেখানেও আসেন। এটা মানুষের একটু সময় অতিবাহিত করবার জন্য মন্দির উন্নয়ন কমিটির একটা পরিকল্পনা মতোই তৈরি, যে জলেশ্বর শিব মন্দিরে যে সমস্ত ভক্তমণ্ডলী, পুণ্যার্থী, দর্শনার্থী আসবে বাইরের থেকে, তারা অন্তত একটা দিন তারা যাতে কাটিয়ে যেতে পারে তার ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছে মাত্র। আচ্ছা, উন্নয়ন কমিটির কোনো সামাজিক কার্যকলাপ? উন্নয়ন কমিটি পক্ষ থেকে প্রতি বছর স্বেচ্ছা রক্তদান শিবির করা হয়। প্রথম দিকে করা হতো জানুয়ারি মাস, বর্তমান সময়ে শ্রাবণ মাসে উৎসব একটা হয় আমাদের জলেশ্বর শিব মন্দিরে। চৈত্র মাসে প্রধান উৎসব হলেও আমাদের শ্রাবণ মাস হলো বাবার মাস, সেই হিসাবে শ্রাবণ মাসের প্রতিটা সোমবার মেলায় পরিণত হয়, এলাকা উৎসবে পরিণত হয়। গোটা শ্রাবণ মাসই একরকম উৎসবের মাস হিসেবে পালিত হয় জলেশ্বর শিব মন্দিরে। এর মধ্যে একটা সোমবারকে আমরা বেছে নিই, সেদিন রক্তদান শিবির হয়, যে রক্তদান শিবির এলাকার মধ্যে অরাজনৈতিক সর্ববৃহৎ রক্তদান শিবির হিসেবে চিহ্নিত হয়। 200 মানুষের উপরে রক্তদান, স্বেচ্ছায় রক্তদান করে। আমরা কখনো কখনো বস্ত্র বিতরণের ব্যবস্থা করি, নরনারায়ণ সেবার ব্যবস্থা করি। আমরা শ্রাবণ মাসের পরে আমাদের যে কালী মন্দির আছে, কালী মন্দিরটা কোনো মাহাত্ম্য না, কালী মন্দিরটা হলো যেহেতু বাবার মন্দির আছে, একটা সময় জলেশ্বর বাজারের ব্যবসায়ী সমিতি তারাই মায়ের পূজার প্রচলন করেছিলেন এবং সেই পরম্পরাটা ধরে রেখে জলেশ্বর শিব মন্দির ও পর্যটন উন্নয়ন কমিটি মায়ের মন্দিরটা সংস্কার করার ব্যবস্থা করা হয়েছে এবং এখানে পুজোটা পরিচালনা করা হচ্ছে এবং কালী পুজোর দিনও এখানে বিশেষ ভোগের ব্যবস্থা হয় এবং অসংখ্য মানুষ এখানে প্রসাদ গ্রহণ করতে আসেন। আবার ঠিক তেমনি চতুর্দশী উপলক্ষে এখানে 5 দিনের উৎসব হয়। এই উৎসবে প্রচুর মানুষ আসেন। শিবরাত্রির দিন তো তিল ধারণের জায়গা থাকে না, মেলার মাঠ থেকে শুরু করে শিব মন্দির প্রাঙ্গণ প্রচুর মানুষ আসেন এবং সকলের সহযোগিতায় এখানকার ভক্তমণ্ডলী সকলের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে মাত্র। আচ্ছা, ডেলি মানে রোজকার কোনো ভোগ প্রসাদের মন্দিরে কি কোনো? প্রতিদিন মন্দিরে নিত্য পূজা হয়, সকাল 8টা থেকে মন্দির খোলা হয় এবং 1টা পর্যন্ত খোলা থাকে। বৈকাল 5টা থেকে আবার রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলার স্বাভাবিক নিয়ম। এবারে আমরা সাধারণের জন্য প্রসাদের ব্যবস্থা, দ্বীপ্রায়োরিক প্রসাদের ব্যবস্থাটা রাখার একটা চেষ্টা করা হচ্ছে। সেটা যারা যোগাযোগ করে আসেন মন্দির কমিটির সঙ্গে তাদের জন্য দুপুরে একটা প্রসাদের ব্যবস্থা করা হয়। এটা নিয়মিতকরণ এখনও ঠিক করে ওঠা যায়নি, চেষ্টা করা হচ্ছে নিয়মিতভাবে। যেভাবে আপনার বেলুড় মঠ থেকে শুরু করে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে যে দৈনন্দিন দ্বীপ্রায়োরিক প্রসাদের ব্যবস্থা, সেটা যেন আমরা করতে পারি, তার জন্য আরও অর্থের প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন। আমি মনে করি মানুষ এগিয়ে আসলে সবটা স্বাভাবিকভাবে আগামী দিন আরও দৃঢ়ভাবেই পরিচালনা করা যাবে। আচ্ছা, ভক্তরা বা দর্শনার্থীরা আপনাদের এই গাইঘাটার জলেশ্বর মন্দিরে যদি আসতে চান বিভিন্ন প্রান্ত থেকে, ট্রেন বা বাস কোন পথে আসবেন? শিয়ালদা বা বনগাঁ থেকে ট্রেনে উঠলে হাবড়ায় নামতে হবে। হাবড়ার থেকে স্টেশনে নেমে অটোতে উঠলেই জলেশ্বর শিব মন্দিরে আসার জন্য আলাদা অটো আছে, সেই অটোয় উঠলে আপনি জলেশ্বর শিব মন্দিরে আসতে পারবেন। অপরদিকে জাগুলিয়ার থেকে আসা যাবে বাসে, নগরুকড়ার থেকে অটোয় জলেশ্বর শিব মন্দির। আবার একটা বাস চালু করেছিল এক সময় আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বাসটা যাত্রী সঠিকভাবে না হওয়া এবং টাইমিংয়ের সমস্যা হওয়ার জন্য বাসটা কলকাতা টু জলেশ্বর শিব মন্দির একটা বাস সার্ভিস চালু হয়েছিল
ডিএন 22 সম্ভবত সেই সার্ভিসটা বন্ধ হয়ে গেছে। তো এখন ট্রেনটাই হলো সবচেয়ে ভালো, যেটা হলো শিয়ালদা বা বনগাঁ থেকে ট্রেনে হাবড়া স্টেশন থেকে আপনার অটোতে বলতে হবে জলেশ্বর শিব মন্দিরে যাব, সে অটোয় উঠলে একবার শিব মন্দিরের গেটে নামিয়ে দেবে। অশেষ ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরও নমস্কার। আপনাদের সহযোগিতায় মন্দিরের এই বার্তা সকলের কাছে পৌঁছে যাবে, এটাই আমার আশা, এবং আপনাদের সহযোগিতায় আরও ভালোভাবে শিব মন্দির পরিচালিত হবে, এটাই আমার ইচ্ছা। নমস্কার।